এই সেজুতি, এতক্ষণ কি করিস ওয়াশরুমে? বেঁচে আছিস নাকি মরে গেলি? আপুর কথায় আমার নাক মুখ কুঁচকে এল। নির্ঘাত জন্মের সময় একে আমার মতো ভালো ব্র্যান্ডের মধু দেওয়া হয়নি, তাই তো আম্মু মতো হয়েছে এই মেয়ে। বোন মরে গেল বুঝি খুব মজা লাগতো। তারপর তোর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হলে কে মিটমাট করে দিত শুনি? আমার ভাবনার ফাঁকে আপু আবার দরজা বাড়ি দিল। এবার আর উপায় না পেয়ে শাওয়ারটা অফ করে দিলাম। আসছে উফ, কোথাও শান্তি নেই। মাথা তোয়ালা পেঁচিয়ে বের হয়েছি, অমনি আপু হাত টেনে নিয়ে গেল কৌতূহলে। চোরাবালিতে গলা ডুবেছে আমার। আরে কই যাচ্ছিস? আপু উত্তর না দিয়ে সোজা বিছানায় এনে বসালো আমায়। যেয়ে দেখলাম টেবিলের ওপর 2 প্লেট ভাতের সাথে বাটি ভর্তি তরকারি। আমি ভুরু কুচকে বললাম, এগুলো কেন? আপু কথা বলল না এবার। চুল থেকে তোয়ালা খুলে ভালো করে মাথাটা মুছিয়ে দিল আমার। এরপর ভাতের প্লেটগুলো বিছানার উপর রেখে বলল, নে খা। মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন খাসনি। আমি জিজ্ঞেস করলাম, আমি কি 2 প্লেট একা খাবো? তুই খাসনি দুপুরে? আপু আমার দিকে তাকিয়ে বলো, তোকে ছাড়া আমি খেয়েছি কখনো? আমি হেসে ফেললাম। আপু মৃদু ধমকে বলল, দাঁত দেখানো বন্ধ করে খাওয়া শুরু কর, খুব খিদে পেয়েছে আমার। আমি খাওয়ার ফাঁকে প্রশ্ন ছুড়লাম, আম্মু খেয়েছে? আপু একটু পানি খেয়ে বলল, খেতে চায়নি, জোর করে খাইয়েছি, ওষুধ খেতে হয় না। ভালো করেছিস। হঠাৎ ভাবলাম আপুকে আজকের কথা বলে দিই, তারপর ভাবলাম দরকার নেই, চিন্তা করবে শুধু শুধু। আগে পুরো ব্যাপারটা আমি জেনে তারপর বলবো না হয়। রাতের বেলা শুয়ে সে কারেন্ট অ্যাফেয়ার পড়ছি। পরশু ইন্টারভিউর জন্য পুরো কোমর বেঁধে তৈরি আমি, কিন্তু তাও ভয় লাগছে। ইন্টারভিউ দেওয়ার আগে সবাইকে বলে বেরিয়েছি চাকরি হচ্ছে নামকরা কোম্পানিতে। এখন তীরে এসে তরি ডুবলে আমিও যে ডুবে যাব। হঠাৎ আরিশা আপু ধুম করে এসে বসলো আমার পাশে। পুরো বিছানায় কেঁপে উঠায় হতচকিয়ে উঠলাম। আপুর দিকে তাকিয়ে দেখলাম আপু গাল ফুলিয়ে আছে। আমি বই উল্টাতে বললাম, আকাশে মেঘ জমেছে কেন? আপু আমার দিকে ঘুরে বসলো, অভিমানী কণ্ঠে বলল, আম্মু সব সময় এমন করে কেন রে সেজুতি? আমি ভুরু কুচকে বললাম, কেমন করলো আবার? আপু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, জানিস আজকে অগ্রদের নতুন গার্মেন্টস ফ্যাক্টরি উদ্বোধন। ও আমাকে বলেছে সেটা টিভিতে দেখাবে। আমি সেই সন্ধ্যা থেকে বসেছিলাম টিভির সামনে। যখনই শুরু হবে অমনি আম্মু এসে চ্যানেল পাল্টে সিরিয়াল দেখতে বসে গেল। রিমোটটাও কিছুতে দিচ্ছে না। আমি এখন কি করে দেখব? আমি নিরুদ্বেগ কণ্ঠে বললাম, আম্মুকে বলিসনি যে এখন টিভিতে তোমার জামাইকে দেখাবে? আপু চোখ পাকিয়ে তাকালো আমার দিকে। আমি হেসে ফেললাম। আপু ঠোঁট উল্টে বলল, মজা নিচ্ছিস তাই না? যখন প্রেম করবি তখন বুঝবি। আমি ফোঁস করে নিঃশ্বাস ফেলে বইয়ের দিকে চোখ দিলাম। মনে মনে বললাম, তোর জন্য কি আমার প্রেম করা জো আছে? যতদিন তুই আছিস আমার বয়ফ্রেন্ডের জীবনে হবে না। আপু একা একা বকল, ইস আমার অব্রকে দেখা হলো না। ইস আম্মু এটা করতে পারলো? আমি আপুর দিকে তাকালাম। আপুর মুখ দেখে মনে হচ্ছে না জানি কত বড় জিনিস মিস হয়ে গেল। একদিন না খাইয়ে রাখলে হয়তো এত দুঃখ পেত না, কিন্তু আপু এত কষ্টে আমার একটু ভ্রুক্ষেপ নেই, কারণ এই ঘটনা বহু পুরানো। যখনই অব্র ভাইকে টেলিভিশনে দেখানোর কথা থাকে আপু আম্মুর জন্য দেখতে পারে না। আমার আম্মুকে সন্ধ্যে 7টার পর টেলিভিশনের সামনে থেকে নড়ানো যুদ্ধজয়ী হওয়ার সমান। প্রত্যেকবার আপুর মুখ গোমরা করে বসে থাকে রুমে, আর আমার সাথে হম্বিতম্বি দেখায়। অব্র ভাইয়ের সাথে আরিশা আপুর 2 বছরের প্রণয়। ফোনালাপে ভাইকে চিনলেও আজ অবধি আমি ভাইকে সরাসরি দেখিনি, কিন্তু তাদের সম্ভাব্য ব্রেকআপকে অনেকবার বাঁচিয়েছি। আমি কোনো উত্তর দিচ্ছি না দেখে আপু কপাল কুঁচকে তাকালো আমার দিকে, কপট রাগ দেখিয়ে বলল, এই তুই কি আমার কথা শুনছিস না? আমি যে দুঃখ পাচ্ছি।
আমি তা উত্তর দেইনি, পুরো মনোযোগ বইয়ে দিয়েছি। আপু রাগ করে আমার হাত থেকে বইটা নিয়ে নিল, বিছানার উপর ছুঁড়ে ফেলে বলল, এসব পড়া দরকার নেই, চাকরি তোর এমনিতেই হবে। আমি যত্র উঠে বসে বললাম, তুই কি করে বুঝলি কোম্পানির বস তোকে ফোন করেছিল? আরিশা আপু একটু ভাব নিয়ে বলল, তবে কোম্পানির বস নয়, বসের ভাই করেছিল। আমিও তা বুঝলাম না, চোখ ছোট ছোট করে চেয়ে থাকলাম আপুর দিকে। আপু একটু গলা পরিষ্কার করে বলল, RRC ইন্ডাস্ট্রির মালিককে জানিস? আমি ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলাম, কে? আমাদের দাদু। আরিশা আপু বিরক্ত হয়ে বললেন, উফ যাক, তোকে বলবো না। কথাটায় আমি চোখ বড় বড় করে ফেললাম। এ তো মহা ঝামেলা, অর্ধেক কথা বলে রাখলে কি আমার ঘুম আসবে? আমি যে সব কিছুতে একটু বেশি ভাবি। আপুকে ম্যানেজ করতে নর্ম কণ্ঠে বললাম, বল না আপু। আচ্ছা সরি, আর মাঝখানে কথা বলবো না। আপু ভুরু নাচিয়ে বলল, ঠিক তো? বল। আপু একটু নড়ে চড়ে বসলো, বলল, অপ্র আমাকে দুপুরে ফোন করেছিল, জানালো পরশু তাদের ইন্টারভিউ নেওয়া হবে, সেসব ক্যান্ডিডেটদের সিভির কাছে জমা হয়েছে। এগুলো চেক করতে করতে গিয়ে তোর নাম পেল। আমার ফোন তোর ছবি দেখেছিল আগে, তাই চিনেও ফেলে। এরপরই আমাকে জানালো কাল ইন্টারভিউ ও নিচ্ছে। কথাটা শুনে আমি খানিকক্ষণ থম মেরে বসে রইলাম। আপু আমাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কিরে? আমি তাৎক্ষণিক হুঁশে ফিরে দাঁড়িয়ে পড়লাম। হৈ হৈ করে নাচানাচি শুরু করে দিয়েছি। তারপর আপু হেসে ফেলল আমার অবস্থা দেখে। আপুকে উঠে চক্কর কাটলাম ওকে নিয়ে। এই আনন্দে আমি রাখবো কই? ইন্টারভিউ কিনা অব্র ভাইয়া নিচ্ছে, আমার চাকরি তবে পাক্কা। আপু হঠাৎ গম্ভীর হয়ে বলল, এত খুশি হোস না, আমি অব্রকে বলে দিয়েছি আমার বোন বলে পার্সিয়ালিটি। একেবারে কঠিন কঠিন প্রশ্ন করবে ওকে। আমার মুখটা চুপসে গেল সাথে সাথে। মুখ বেঁকিয়ে বললাম, এটা কি করলি? আপু বুকের সাথে দুহাত ভাঁজ করে বলল, যা সত্যি তাই। হঠাৎ বসার ঘর থেকে বাবার গলার স্বর পেলাম। দুশ্চিন্তা সেখানেই সমাপ্ত আমার। দুবোন দৌড়ে বেরিয়ে গেলাম রুম থেকে। বাবা আমাকে খুঁজছিলেন। আমি যাওয়া মাত্রই বাবা উদ্বিগ্ন হয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন বুকের সাথে। আপু আম্মু ব্যাপারটা না বুঝলেও আমি বুঝেছি। বাবার নরম স্পর্শে আমার গাল ছুঁয়ে বললেন, তুই ঠিক আছিস সেজদিন? কিছু হয়নি তো? জানিস আমি কত চিন্তায় ছিলাম, তুই ফোন তুলছিলি না। তারপর বাসায় ফোন করে জানলাম তুই আসিসনি। অফিস থেকে বের হওয়ারও উপায় ছিল না তখন। আমার সব মিলিয়ে পাগল পাগল অবস্থা হচ্ছিল। তারপর আরও ফোন করে জানালো তুই বাসায় এসেছিস আর ঠিক আছিস। শোন, তোর আর একা একা বের হওয়া দরকার নেই, এমনকি আরিশাও তুইও না। তুইও একা বের হবি না কোথাও। আরিশা আপু আর আম্মু একে অন্যের মুখ চাওয়াচাই করছিল এতক্ষণ। আমি ছোট্ট নিঃশ্বাস ফেলে বাবার দিকে তাকিয়ে রইলাম। যা ভেবেছি ঠিক তাই। তোমার এই কথার জন্য আমি অপ্রস্তুত ছিলাম বাবা। পাশ থেকে আম্মু চিন্তিত কণ্ঠে শুধালেন, কিন্তু হয়েছেটা কি? এত চিন্তা করছো কেন? ওরা তো একা একা আজ চলছে না। বাবা কাঁধে কালো ব্যাগটা টেবিলের ওপর রেখে গা এলিয়ে দিলেন সোফার হাতলে। আমি ছুটে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে বাবার হাতে দিলাম। বাবা মুচকি হাসলেন। এরপর এক নিঃশ্বাসে পুরো পানিটা খেয়ে নিলেন। লম্বা শ্বাস টেনে বলতে শুরু করলেন, খাদ্যমন্ত্রীর খাবারে ভেজাল দেওয়ার একটা বিষয় গোপন সূত্রে জানতে পেরেছিলাম আমি। প্রমাণও জোগাড় করেছিলাম, কিন্তু পাবলিশ করার আগে ওদের কানে খবরটা পৌঁছে যায় কোনোভাবে। প্রথমে আমাকে টাকার প্রলোভন দেখায়, রাজি হয়নি, পরে মারার হুমকি। তা তো যখন ভয় পাচ্ছিলাম না, তখন আমার বাড়ির ওপর নজর রাখা শুরু করে। তুমি বা আরিশারা তো তেমন বের হও না, তাই ওরা সেজুতিকে টার্গেট করে। ইনফ্যাক্ট আজ ওর ওপর গুলিও চালায়, আর সেটা ভিডিও করে পাঠায় আমাকে। কথাটুকু শুনতেই আম্মু আর আরিশা আপু চোখ ছানা বড়া। দুজনে ভীষণ ভয় পেয়েছে, মুখে স্পষ্ট। আম্মু তড়িৎ গতিতে আমাকে বুকের সাথে চেপে ধরে বলল, হায় আল্লাহ,
আমার এইটুকু মেয়ের ওপর এত বড় বিপদ এলো আজ। কিরে, তুই তো আমায় কিছুই বলিসনি সে যদি। আমি চোখ নামিয়ে নিলাম। এরপর আমার আম্মুর রাগ পড়ল গিয়ে আব্বুর ওপর। কতবার তোমাকে বললাম এত ঝুঁকি নিয়ে কাজ করার দরকার নেই, শুনলে না আমার কথা। আজ যদি সত্যি সত্যি ওর কিছু হতো, তুমি দায়ী থাকতে না। আম্মু কেঁদে ফেললেন, সাথে আরিশা আপুর চোখে ছলছল করছে দেখে আমি মৃদু হাসলাম। এমনি তো সারাদিন আম্মুর বকাঝকা করে আরিশা আপুর সাথেও আমার খুনসুটি কম লেগে থাকে না, অথচ ভিতরে ভিতরে এরা কত ভালোবাসে আমায়। এটাই বুঝি পরিবার। আরিশা আপু আম্মুর সাথে তাল মেলালো, ভীত কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, তুমি এই সাংবাদিকতা ছাড়ো, না হলে একদিন এটাই আমাদের বিপদের কারণ হবে। আজ আমার বোনের কিছু হয়নি, আল্লাহ বাঁচিয়েছে, কিন্তু কতদিন এভাবে বাঁচা যায় বলো। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। আমি স্পষ্ট বাবার মুখে মন খারাপের ছাপ দেখলাম। এটা বাবার স্বপ্নের কাজ। দিদুনের মুখে শুনেছিলাম বাবা ছোটবেলা থেকেই সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখতেন। আমি মায়ের বুক থেকে ছুটে বাবার পাশে গিয়ে বসলাম। বাবা আমার দিকে তাকালেন, আমার মাথা হাত বুলিয়ে বললেন, আমিও তাই ভাবছি সাংবাদিকতা এবার ছাড়া উচিত। আর এত ঝুঁকি নিয়ে লাভ নেই। দেশের জন্য আমার একার ঝুঁকিটা যে বড্ড সামান্য হবে। শুধু শুধু ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে কী লাভ। আমি বাবার হাতটা মুঠোয় ধরে বললাম, একদম না বাবা, তুমি চাকরি ছাড়বে না। আমার কথা শুনে সবাই অবাক চোখে তাকালো। আমি বললাম, তুমি চাকরি ছাড়লে ওরা ভাববে তুমি ভয় পেয়েছ। এরা এরকম আবার করবে। ওদের অস্বাস্থ্যকর খাবার খেয়ে কত মানুষ অসুস্থ হবে, মারা যাবে না কে জানে। জেনে শুনে এত মায়ের কোল খালি হওয়ার মতো অপরাধ কেন করবে বাবা? তাছাড়া আমার বাবা ভীতু নয় কেন? অন্যের হুমকিতে সে চাকরি ছাড়বে? বাবা মুচকে এসে আমার দিকে তাকিয়ে থাকলেন। আমার কপালে চুমুইকে বলেন, সবাই ঠিক বলে, তুই একদম আমার মতোই হয়েছিস। পাশ থেকে আমার মা খাকিয়ে বললেন, এই তো সোনায় সোহাগা হলো, যেমন বাপ তেমন মেয়ে। এই বাড়িতে বাকিদের কথা তো কোনো দামই নেই। বুঝবে যেদিন নিজের লেজে নিজে উল্টে পড়বে সেই দিন বুঝবে এই মোনারা ভালো বুদ্ধি দিয়েছিল, তুমি নাওনি। যাক, আমার কি, মাথায় অন্যে আমার ব্যথা বানিয়ে বলা। এই আরিশা, চল তো খাবার বাড়বো, সাহায্য করবি আমায়, চল। মা আব্বুকে টেনে টেনে নিয়ে চলে গেল। আমি আর বাবা সেদিক চেয়ে থেকে ফিক করে হেসে ফেললাম দুজনেই। পরের দিন সময় তখন মধ্য দুপুর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রুদ্র রৌশনী বিশাল বাড়ির সামনে। ঠোঁট কামড়ে ভাবছি গেট টপকানোর অভিনব ফন্দি। কারণ বজ্জাত দারোয়ান আমাকে কিছুতেই ভিতরে যেতে দিচ্ছে না। এই দিক ইকবাল চাচার 50 টাকা আমার ফেরত দেওয়া বাকি। এত করে বলছি চাচাকে ডেকে দিতে, তাও দিচ্ছে না। হবেই তো, যেমন গাছ তার পাতাগুলো তেমন হবে। মালকের মতোই অভদ্র সব কটা। আমিও ছেড়ে দেওয়ার পাত্রে নই। টাকা তো ফেরত দিয়েই যাব। এত দূর কি এমনি এমনি এসেছি? কাল স্কুটি রেখে এসেছিলাম মাঝ রাস্তায়। আজকে সকালে গিয়ে ফোন আর ব্যাগটা না পেলেও স্কুটি পেয়েছি, কারণ চাবি আমার কাছে ছিল। যাকবে, এখন আমি অপেক্ষা করছি দারোয়ান বেটা গেট ছেড়ে একটু দূরে সরলে পাঁচিল টপকে ভিতরে ঢুকবো। একটা সময় পেয়েও গেলাম সুযোগ। দারোয়ান বেটা কোথাও যেন চলে গেল। সুযোগ পেয়ে লুপে নিলাম আমি। পা টিপে টিপে পাঁচিল ঘেঁষে দাঁড়ালাম, কিন্তু সঠিক উচ্চতা অভাবে নাগাল পাচ্ছি না। কত স্কুল পালিয়েছি এক সময়, এই রকম পাঁচিল টপকে তো। কিন্তু এই খচ্চর লোকের বাড়ির দেওয়াল এত উঁচু কেন? দেখতে দেখতে খুব কষ্টে দেয়াল বেয়ে উঠেছি। পাঁচিলের ওপর উঠে দাঁড়াতে পেছন থেকে বিকট শব্দে গাড়ির হর্ন বাজল। চুরি করার মতো সাপ পোষা মন আচমকা শব্দে ভয়ে কেঁপে উঠলামই। সাথে পাগুলো নড়বড়ে হয়ে উঁচু দেওয়াল থেকে একেবারে নিচে গড়িয়ে পড়লাম। আও, কোমর ভেঙে গেল রে বাবা, রে বাবা। আমাকে পড়তে দেখে গাড়ি থেকে বেরিয়ে এলো কেউ একজন। আমি তখন মাটিতে চিত হয়ে আছি, মাথা কোমর দুটোই ফেটে
দুভাগ হয়েছে মনে হচ্ছে। ভাগ্যিস বৃষ্টিতে জায়গাটা নরম ছিল, না হলে আমি দুভাগ হতাম। গাড়ি থেকে নেমে আসা লোকটার কেমন চিত হয়ে থেকে তাকালাম। আমার মুখের ওপর লোকটার মুখের গড়ন পড়তে সঙ্গে সঙ্গে বুঝে নিলাম এটা সেই, মানে রুদ্ররোশন চৌধুরী। এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আসার পথে কতবার প্রার্থনা করেছি এই লোকে যেন কিছুতেই আমার না দেখে। কিন্তু কি হলো, সে জিরাফটার সামনে এলো। কিন্তু কি অদ্ভুত, এভাবে চিটপটাং হয়ে আছি দেখেও লোকটা সাহায্য করছে না, উল্টো পকেটে দুহাত ঢুকে কেমন ঠান্ডা চোখে চেয়ে আছে। আমার কেন জানি না হয় সন্দেহ হলো। কাল তো কাকের মতো কাকা করলো, আজ হঠাৎ চুপ কেন? ওনাকে নিয়ে ভাবতে গিয়ে আমি আমার ব্যথা ভুলে গিয়েছি। ওদিকে ড্রাইভার নামক সেই কাকু, যে আমাকে ভুল কর্মে ভূত ভেবে খেপেছিলেন, তিনি এগিয়ে এসে হাত পেতে বলেন, উঠে আসুন। আমি কোনো রকম ওনার হাত ধরে উঠলাম। পিঠের হাড়গুলো ব্যথায় কান্না করছে। এই মুহূর্তে ঘরে থাকলে নির্ঘাত আমিও গলা ফাটিয়ে কাঁদতাম, কিন্তু এতগুলো লোকের সামনে স্টিচ বারবার খোয়ানো কি বুদ্ধিমানের কাজ? ড্রাইভার কাকু আমার প্রশ্ন করল, ব্যথা পেয়েছেন আপনি? ওনার প্রশ্নটা আমার কাছে বোকা বোকা প্রশ্ন মনে হলো। এত উঁচু থেকে বলে ব্যথা পাবো না, এ আবার কেমন কথা? উত্তরে বললাম, একদম পাইনি, ভীষণ আরাম লেগেছে। চাইলে আপনিও ওখান থেকে পরে ট্রাই করতে পারেন কাকু। ড্রাইভার কাকু থতমত খেয়ে চলে গেল। হয়তো আমার উত্তরে ওনার পছন্দ হয়নি। আমি ওনার যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই শক্ত হয়ে এলো। রুদ্ররোশন চৌধুরী আমার দিকে এগিয়ে আসছে। এই লোক এভাবে আসছে কেন? মারবে নাকি? ভয়ে শুকনো ঢোক গিললাম আমি। কাল ওনাকে এই করব ওই করব ভেবে রাখলেও আজ আমার হাত পা কাঁপছে। ওনার মুখটা এমন রাগি রাগি যে কোনো বড় ভয়ে গলে যাবে। উনি এগোচ্ছেন, আমি পিছাচ্ছি। একটা সময় গেটের সাথে পিঠ ঠেকে গেল আমার। উনি পকেটে হাত ঢোকানোর অবস্থায় আমার থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়ালেন। কড়া কণ্ঠে বলেন, আজ কি চুরি করতে এসেছেন? আমি অবাক হয়ে বললাম, আমি কেন চুরি করব? উনি জেরা করার ভঙ্গিমায় বললেন, তাহলে পাঁচিল টপকানোর চেষ্টা করছিলেন কেন? আমার চোখ দুটো কপাল ছুলো। এই লোক বুঝি নিয়েছে, কিন্তু আমি তো চোর নই। আমতা আমতা করে বললাম, না মানে আমাকে আপনার দারোয়ান ঢুকতে দিচ্ছিল না তাই। উনি ভুরু নাচিয়ে বললেও, তাই বলে এভাবে অন্যের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করবেন? হাউ ম্যানার্সলেস গার্ল ইউ আর। সেমলেস। আমি মুখ হাঁ করে বললাম, কি বললেন? আমি সেমলেস? আমি ম্যানার্সলেস? পর মুহূর্তে ফুঁসে উঠে বললাম, এই আপনি নিজেকে কি ভাবেন কি? হ্যাঁ, শাহজাহান ও তার তাজমহল নিয়ে এত ঢং করেনি যতটা আপনি আপনার বাড়ি গাড়ি নিয়ে করেন। উনি কালকের মতো ধমকে বলেন, শ্যাট আপ। আপনি অত্যন্ত অভদ্র। একটা পিঠে 10টা কথা বলা আমি পছন্দ করি না। আমি জ্বলে উঠে বললাম, আপনি পছন্দ করলে আমার কি যায় আসে? উনি দাঁত খিচে বলেন, লিসেন, আজকে আমার মুডটা ভালো দেখে আপনাকে আমি বেশ কিছু বলতে চাচ্ছি না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আমি জোর দেখিয়ে বললাম, যাব না। আমি আপনার কর্মচারী নাকি যে আপনি যা বলবেন তাই করতে হবে? আমার ইচ্ছেতে আমি এসেছি, আমার ইচ্ছেতে যাব। উনি চোখ কুঁচকে তাকিয়ে থাকলেন। ওপাশ থেকে কারো কথা বলার শব্দ পেয়ে সেদিকে তাকালেন। আমিও ওনার সাথে সাথে তাকাই। দারুণ প্যান্টের চিপ লাগাতে লাগাতে এগিয়ে আসছেন। নিশ্চয় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেছিল। বাম কানে ফোন লাগিয়ে কাঁধ দিয়ে চেপে রেখেছে। কথা বলায় ভীষণ মনোযোগ তার। রুদ্র স্বর উঁচু করে ডাকল, মোর্শেদ। ডাক শুনেই মোর্শেদ এদিক ওদিক তাকালো। মুখমণ্ডলে স্পষ্ট উদ্বেগ। বসের আওয়াজ কোত্থেকে এলো? বেটা ভয় আত্মরা হয়ে খুঁজছে। আমি ফিক করে হেসে ফেললাম। রুদ্রর দিকে তাকাতে দেখলাম কেমন খেপেছে আছে আমার দিকে। সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে চুপ করে রইলাম। উনি মোর্শেদকে আঙুলের ইশারা করে ডাকলেন, এই এদিকে এসো। যত্র দৌড়ে হাজির হলো মোর্শেদ। রুদ্র শান্ত কণ্ঠে বললেন,
এই মেয়ে এখানে কি করছে? বার করে দাওনি কেন? আমার বাড়ির সামনে এসব উদ্ভট লোকজন আসছে কেন আজকাল? কি করো তুমি? কি করো তুমি বাক্যটা এতটাই চিল্লিয়ে বললেন, আমার কানের তালা ঝুলে গেল তাৎক্ষণিক। আমি কান ডলছি, সেই ফাঁকে উনি আবার এক চিৎকার দিলেন। আমি কেঁপে উঠলাম, সাথে মোর্শেদেও। যতটুকু বুঝলাম তাতে আমাকে বের করে দেওয়ার করা হুমকি তো দিলেনই, সাথে এবারে ত্রিসীমানায় যেন ঢুকতে না পারি সেটাও বলে দিলেন। আমি এসবে পাত্তা দিইনি, কারণ এক্ষুনি আমার মাথা এলো উনি আমাকে উদ্ভট বলেছেন। এই কথার জবাব তো আমাকে দিতেই হবে। আজ বাদে কাল নামকরা ইন্ডাস্ট্রিতে চাকরি পাচ্ছি, সেখানে আমাকে উদ্ভট বলা? আমি ওনাকে কিছু বলতে যাব এর আগেই দারোয়ান মোর্শেক হাই হুই শুরু করলো। এই মেয়ে, আপনাকে আমি বলেছিলাম না ছাড় বাড়িতে ঢুকতে গেলে স্যারের অ্যাপার্টমেন্ট লাগে? তারপরে এখানে দাঁড়িয়েছিলেন কেন? আমি ওনার দিকে রুষ্ট চোখে তাকালাম। আমার দৃষ্টি দেখেই নিভে গেল লোকটা, কিন্তু আমি থেমে থাকিনি। চেতে বললাম, এই আপনাকে না কতবার বলেছিলাম আমি ইকবাল চাচাকে ডেকে দিতে, আপনি দিয়েছিলেন? দিলে আমি এখানে পুজো দেওয়ার জন্যে বসে থাকি? পাশ থেকে রুদ্র রৌশন ভ্রু কুচকে বলল, ওয়েট, ইকবালের সাথে আপনার কিসের কাজ? আমি ওনার সামনে আঙুল নাচিয়ে বললাম, দেখুন, বড়দের সম্মান দিতে শিখুন, নাম ধরে ডাকবেন না। উনি আপনার বাবার বয়সী। উনি আমার আঙুলটার দিকে তপ্ত দৃষ্টিতে তাকালেন একবার, পরমুহূর্তে আমার দিকে তাকিয়ে পূর্ণ অখণ্ড কণ্ঠে বললেন, হাউ ডেয়ার ইউ? আপনি আমার সামনে আঙুল তুলে কথা বলছেন? ওনার চোখ দেখে আমার আঙুল নেতিয়ে পড়তে চাইলেও আমি যথাসম্ভব শক্ত করে রাখলাম। তুতলে বললাম, দেখুন, আমি কিন্তু কোকাজে এসেছি। হ্যাঁ, কাকে কি ডাকবেন শেখাতে নয়। মোর্শেদ লোকটা এতক্ষণে মুখ খুলল, বলল, ইকবাল ভাই এখানে নেই, উনি গ্রামে গিয়েছেন, দুদিন পর আসবেন। আমি কপট রাগ নিয়ে বললাম, এই কথাটা আগে বললে এত কাহিনী হতো? এই সব কিছুর জন্যে আপনি দায়ী। উনি কিছু বলতে নিয়েও থেমে গেলেন। রুদ্র ওনাকে গম্ভীর কণ্ঠে বললেন, ড্রাইভারকে ডাকো, গাড়ি ভেতরে নিতে বলো। জি স্যার। দারোয়ানটা দৌড়ে চলে গেল। রুদ্র আমার দিকে তাকালেন আবার। এই লোকটার এমন রাগী চাউনি দেখলেই আমার বুকটা কেমন ছ্যাঁতো করে ওঠে। এমন অগ্নিশিখার দৃষ্টি আমি দ্বিতীয়টি দেখিনি। উনি এবার আমাকে শাসিয়ে বললেন, কাল একটুর জন্যে বেঁচে গেছিলেন, এটা লাস্ট ওয়ার্নিং। এরপরের দিন আমার আশেপাশেও যদি আপনাকে দেখতে পাই, আপনার জন্যে ভালো হবে না। আমাকে প্রতিশব্দ করার সুযোগ উনি দিতে চাইলেন না, তার আগেই হাঁটা ধরলেন ভেতরের উদ্দেশ্যে। কিন্তু আমিও কি কম বোকা? ওনাকে পেছনে থেকে ডাকলাম, শুনুন। উনি দাঁড়িয়ে পড়লেন, তবে আমার দিকে ফিরলেন না। অগত্যা আমি গিয়ে ওনার মুখোমুখি দাঁড়ালাম। ব্যাগ থেকে 50 টাকার নোটটা বের করে বললাম, আপনার এই বাংলার পাঁচের মতো মুখটা দেখার কোনো ইচ্ছেই আমার নেই। এই টাকাটা ইকবাল চাচাকে দিয়ে দেবেন। ওনাকে কিছু বলতে না দিয়ে আমি ওনার শার্টের বুক পকেটে টাকাটা গুজে দিলাম। আমার কাজে বোবা বনে গেলেন উনি। হতবুদ্ধি হয়ে তাকালেন আমার দিকে। হাঁ করে কিছু বলতে গেলেই থামিয়ে দিয়ে বললাম, বুঝেছি আপনি কি বলবেন। আচ্ছা ঠিক আছে, চাচা না এলে এটা দিয়ে কিছু কিনে খেয়ে নেবেন। আমার আবার দানের শরীর, বোঝেননি? উনি আবার কিছু বলতে নিলে আমি আবার থামিয়ে দিয়ে বললাম, আহা থ্যাংক ইউ বলার দরকার নেই। যখন আমি চাকরি করব তখন আপনার জন্যে আমার বসের কাছে সুপারিশ করে দেব। ওকে। এটুকু বলেই আমি এক ছুটে পালিয়ে যাই। ওনার মুখের অবস্থা দেখে দমফাটা হাসিটা কোনো রকম চাপা থাকলেও ওনার থেকে সরে আসতেই হুহা করে হেসে ফেললাম আমি। এবার বোঝ মজা, আমাকে অপমান করা সব সময়ে। রুদ্র রাগে টাকাটাকে হাতের মুঠোয় নিয়ে দুমড়ে মুচড়ে ফেলল। এত বড় স্পর্ধা! আমাকে অপমান করার শাস্তি আপনি পাবেন মিস নুসরাত সুলতানা সেজুতি। এই টাকার ঋণ হারে হারে শোধ না করলে আমিও রুদ্র রৌশন চৌধুরী নই।